স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস উইথ সঞ্জয় ঝা। এখন আমি তোমাদের ক্লাস 12-এর পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, এটা আমি এর বঙ্গানুবাদ মানে টানা বাংলা মানে লাইন বাই লাইন আর 1 মার্কের যে কোশ্চেন আছে সেটা করে রেখেছি, যেটা তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য মানে এইচএস এর ফাইনাল পরীক্ষার জন্য রেডি করা আছে। এই অ্যাসলিপ ইন দ্য ভ্যালি আর্থার র্যাবোর লেখা, যা নিকোলাস আর্থার র্যাবো, এ হচ্ছে ওর পুরো নাম, যার জন্ম হয়েছিল 1854 খ্রিস্টাব্দের 20 অক্টোবর ফ্রান্সের উত্তর পূর্ব অংশের সার্লেভিল শহরে। তার বাবা মার নাম ছিল যথাক্রমে ফ্রেডারিক র্যাবো এবং মায়ের নাম ছিল মেরি ক্যাথরিন ভেটালি কিউভ। তিনি ছিলেন বাবা মার দ্বিতীয় সন্তান। তার বাবা ক্যাপ্টেন র্যাবো সেনাবাহিনীতে কর্মসূত্রে বেশিরভাগ সময় বাইরে থাকতেন। র্যাবোর বাবা ক্রিমিয়া ও সার্ডিনিয়ার যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। র্যাবোর বয়স যখন মাত্র 6 বছর, তখন তার বাবা মায়ের বিচ্ছেদ ঘটে। 11 বছর বয়সে তাকে কলেজ ডি সার্লেভেলে এ ভর্তি করা হয় এবং যেখানে তিনি মেধাবী ছাত্র হিসাবে খ্যাতি অর্জন করেন। তিনি গ্রিক, লাতিন ও ফরাসি ধ্রুপদী সাহিত্যের প্রতি আগ্রহী ছিলেন এবং নিজের কবিতা লেখার জন্য তাগিদ অনুভব করতেন। 15 বছর বয়সে র্যাবো কবি হিসেবে ধীরে ধীরে পরিণত হয়ে উঠেছিলেন। যখন ফ্রান্স ও প্রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়, তখন র্যাবোর জীবন ছিল টানাপোড়েনে পূর্ণ। র্যাবোর শ্রেষ্ঠ লেখাগুলোর মধ্যে হচ্ছে দ্য স্লিপার ইন দ্য ভ্যালি, Illuminations, A Season in Hell, The Drunken Boat, The Spiritual Hunt, The Sun Was Still Warm, Oasis, Bottom, Ophelia ইত্যাদি। 1875 খ্রিস্টাব্দ নাগাদ র্যাবোর কবিতা লেখা ছেড়ে দেন এবং ওলন্দাজ ঔপনিবেশিক বাহিনীতে নাম লেখান। তিনি একটি স্থিতিশীল জীবন কাটানোর এবং জীবিকা অর্জনের চেষ্টা করেন। কিছু সময় পরে তার টাইফয়েড ধরা পড়ে ফ্রান্সে ফিরে আসার পর। তারপর তিনি বিভিন্ন পেশায় নিযুক্ত হন। 1891 খ্রিস্টাব্দে তার ডান পায়ে হাড়ের ক্যান্সার ধরা পড়ে। 1891 খ্রিস্টাব্দের 10ই নভেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আর্থার র্যাবোর অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতাটি 1870 খ্রিস্টাব্দে যে ফ্রান্স এবং প্রাশিয়ার মধ্যে যুদ্ধ হয়েছিল তারই দ্বারা উৎসাহিত হয়ে লেখা। র্যাবোর কবিতাটি রচনা করেন 1870 ও 1877 খ্রিস্টাব্দের মধ্যে কোনো এক সময়ে। এই কবিতাটি ওয়েসিসেস নামক কবিতা সংকলনে অন্তর্ভুক্ত করা হয়। এরপরে আমি তোমাদের অ্যাসলিপ ইন দ্য ভ্যালির যে কবিতাটার লাইন আছে সেই লাইনের পরপর লাইন বাই লাইন বাংলা মানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, মন দিয়ে শোনো। কারণ হচ্ছে যে পোয়েম ভালো করে যদি না বুঝতে পারা যায় তার লাইন বাই লাইন, তাহলে তার উত্তর লেখাটা খুবই কঠিন হয়ে যায়। এ স্মল গ্রিন ভ্যালি হোয়ার এ স্লো স্ট্রিম ফ্লোস, মানে হলো একটা ছোট সবুজ উপত্যকা যেখানে ধীর গতিতে নদী বয়ে চলে। ভ্যালি মানে উপত্যকা, আর স্ট্রিম বলে পাহাড়ি নদীকে, ফ্লো মানে বয়ে চলা। and leaves long strands of silver on the bright grass, এবং উজ্জ্বল ঘাসে রূপলি সুতোদের রেখা যায়। From the mountain top stream the sun's rays, আর পাহাড়ের মাথা থেকে সূর্যের আলো ঝরে পড়ে, কারণ সূর্য পাহাড়ের উপরে দেখা যায়। সেই আলোটা যখন ভ্যালিতে, তখন সে জায়গাগুলো সূর্যের আলোয় আলোকিত হয়ে যায়। দে ফিল দ্য হলো ফুল অফ লাইট, ছোট্ট উপত্যকাকে ভরিয়ে তোলে আলোয়। এ সোলজার ভেরি ইয়ং লাইস ওপেন মাউথেড, একজন সৈনিক খুব তরুণ মানে খুব অল্প বয়সের, শুয়ে থাকে হাঁ করে তার মুখটি। এ পিলো, পিলো মানে বালিশ, মেড অফ ফার্ন, যে বালিশটা ফার্ন
এর গাছ দিয়ে বা ঝোপ দিয়ে তৈরি। বিনিথ হিজ হেড, বিনিথ মানে নিচে, আন্ডার, আন্ডার হিজ হেড, ফার্নের বালিশ তার মাথার নিচে রেখে। অ্যাসলিপ, শুয়ে আছে। স্ট্রেচড ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, নিচের ঘন ঘাস জমিতে শায়িত। পেল ইন হিজ ওয়ার্ম গ্রিন সান সোকড বেড, বিবর্ণ মুখ তার উষ্ণ সবুজ রোদে ভেজা বিছানায়। তাহলে এখানটায় আমরা প্রথম 4 লাইনে দেখলাম যে একটা ছোট্ট সবুজ উপত্যকা, যেখান দিয়ে ছোট্ট পাহাড়ি নদী ধীর গতিতে বয়ে চলে, আর রূপলি রেখা যেন ছেড়ে যাচ্ছে সুতোর মতো। অন্যদিকে পর্বতের ওপর থেকে যে সূর্যের আলোটা পড়ছে, সেই সূর্যের আলোটা সেই উপত্যকাকে ভরিয়ে তুলেছে। ওই জায়গায় একজন সৈনিক, যার বয়স খুব কম, সে মুখ হাঁ করে শুয়ে আছে, আর ফার্নের মধ্যে আছে তার মাথাটা। ফার্ন সেই ঝোপ, সেটাকে কবি বলেছে যে যেন বালিশ হিসাবে ব্যবহার করেছে সেই ফার্নটাকে। আর ঘন ঘাস জমিতে যেহেতু বডিটা আছে, সেহেতু দেহটা তার নিচের দিকে ঢুকে গেছে, তাই আন্ডার গ্রোথ কথাটা ব্যবহার করেছে। কিন্তু বিবর্ণ মুখ, পেল ইন হিজ ওয়ার্ম, বিবর্ণ মুখ কিন্তু উষ্ণ, গ্রিন সবুজ, সান সোকড বেড মানে রোদে ভেজা বিছানায়। কবিতাটি আসলে একটি সোনেট আছে। এই সোনেটের দুটো ভাগ, 4+4, মানে প্রথম 4 লাইন প্লাস 4 লাইন, 4 4 8 লাইন, একে অক্টেভ বলে। আর শেষের 6 লাইন যাকে সেস্টেট বলা হয়। এবার তোমাদের শেষের 6 লাইন অর্থাৎ সেস্টেট অংশটা বলছি। হিজ ফিট অ্যামাং দ্য ফ্লাওয়ার্স হি স্লিপস, ফুলেদের মধ্যে তার পা দুটা, সে ঘুমায়। হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্ট, তার হাসিটা একটা শিশুর মতো। জেন্টল উইদাউট গাইল, কোমল বা নরম। আর উইদাউট গাইল মানে হচ্ছে ছলনাহীন। গাইল কথাটার মানে হলো ছলনা, উইদাউট মানে হলো ছাড়া। আহ নেচার কিপ হিম ওয়ার্ম, আহ প্রকৃতি তাকে উষ্ণ রাখো। হি মে ক্যাচ কোল্ড, ওর ঠান্ডা লাগতে পারে। দি হামিং ইনসেক্টস, গুনগুন করা কীটপতঙ্গরা, ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, ওর বিশ্রামে ব্যাঘাত ঘটিও না। হি স্লিপস ইন সানলাইট, সে সূর্যের আলোয় ঘুমোয়। ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, একটা হাত তার বুকের ওপর। অ্যাট পিস, শান্তিতে। ইন হিজ সাইড দেয়ার আর 2 রেড হোলস, তার একদিকে আছে দুটো লাল ছিদ্র। এই সেস্টেট অংশে দেখিয়েছে যে তার বডিটা যে শুয়ে আছে আছে এই বডিটার পা দুটো ফুলেদের মধ্যে আছে। আসলে প্রকৃতি তাকে সম্মান জানাচ্ছে সেই ফুল উৎসর্গ করে, তাকে তার পায়ে ফুল দিয়ে। সে ঘুমিয়ে আছে, হাসিটা শিশুর মতোই। শিশুদের মনে যেরকম কোনো পাপ থাকে না, কোনো ছলনা থাকে না, তার মনটা থাকে নরম, ঠিক সেই রকম শুয়ে আছে সে। আর প্রকৃতির কাছে কবি আহ্বান করছে, অনুরোধ করছে যে তাকে উষ্ণ রাখো, তার ঠান্ডা লেগে যেতে পারে। অন্যদিকে হামিং ইনসেক্টস অর্থাৎ মৌমাছি বা যে সমস্ত কীটপতঙ্গরা গুনগুন করে আওয়াজ করে, তাদেরকে অনুরোধ করছে যে তারা যাতে তার বিশ্রামে ব্যাঘাত না ঘটায়। সে ঘুমিয়ে আছে সূর্যের আলোকে, একটা হাত তার বুকের উপরে, অন্য হাতটা গ্রাউন্ডের উপরে আছে। সে শান্তিতে শুয়ে আছে, কারণ সেই সৈনিকের আর কোনো শত্রুর কোনো সংঘাত করার মতো বা তাকে কোনো ঝামেলা বা কোনো ধরনের চিন্তা তাকে আর করতে হচ্ছে না। সে শান্তিতে শুয়ে আছে। অন্যদিকে পুরো পোয়েমটাতে কখনো মৃত্যুর কথা বলা নয়। শেষ লাইনটাতে দেখানো আছে যে তার এক পাশে দুটো লাল গর্ত বা ছিদ্র আছে। সেই দুটো লাল ছিদ্র আসলে দুটো বুলেট ঢুকে গেছে তার বুকের মধ্যে। এর দ্বারা বোঝা যাচ্ছে যে তার মৃত্যু ঘটে গেছে। এখানটায় কবি ফ্রুটলেসনেস বা ফিউটিলিটি অফ ওয়ার এর কথা বলেছে, নিরর্থক যুদ্ধের কথা বলেছে। যুদ্ধ শুধু ধ্বংস করতে পারে আর তরুণ প্রাণকে ছিনিয়ে নিতে পারে।
দিতে পারে না, তরুণ প্রাণকে সৃষ্টি করতে পারে না। অন্যদিকে কোনো মায়ের কোল থেকে বা কারো স্বামী, কারো ভাই তাদের জীবন থেকে চলে যায়। এরপরে আমি তোমাদের 1 মার্কের কোশ্চেন অ্যাসলিপ ইন দ্য ভ্যালির উপরে করেছি, যা ফাইনাল এক্সামের জন্য রেডি করেছি। সেটা পড়লে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। কোশ্চেন নাম্বার 1, হোয়াট আর দ্য লং স্ট্র্যান্ডস অফ সিলভার? অ্যান্সার হচ্ছে, দি লং স্ট্র্যান্ডস অফ সিলভার আর দি ব্রাইট বিচেস অফ দ্য হিলি স্ট্রিম। কোশ্চেন নাম্বার 2, দে ফিল দ্য হলো ফুল অফ লাইট। এই লাইনটার উপরে কোশ্চেন আছে, হোয়াট ডু ফিল দ্য হলো? এই উপত্যকাকে কে পূর্ণ করেছে? সানলাইট ফ্রম দি মাউন্টেন টপ ফিল দ্য হলো। পর্বতের উপর থেকে যে সূর্যের আলোটা পড়ছে সেইটা। কোশ্চেন নাম্বার 3, হোয়াই ডাজ দ্য পোয়েট আস্ক নেচার টু কিপ দ্য ডেড সোলজার ওয়ার্ম? কেন কবি প্রকৃতিকে বলছে যে সৈনিকটাকে উষ্ণ রাখতে? দিস ইজ বিকজ পোয়েট ফিয়ার্স, কারণ কবি ভয় পাচ্ছে দ্যাট হি মে ক্যাচ কোল্ড, তার হয়তো ঠান্ডা লেগে যেতে পারে। কোশ্চেন নাম্বার 4, হোয়াট ডাজ দ্য পোয়েট ফরবিড? ফরবিড মানে হচ্ছে বারণ করা। কবি কি বারণ করছে? অ্যান্ড টু হুইচ, কাকে? দ্য পোয়েট ফরবিডস দি হামিং ইনসেক্টস নট টু ডিস্টার্ব দি ডেড সোলজার। নিহত সৈনিককে যাতে এই গুনগুন করা পতঙ্গ তাকে ব্যাঘাত না ঘটায়। হোয়াট আর দ্য টু রেড হোলস? দুটো লাল ছিদ্র বলতে কি বুঝিয়েছে? দি টু রেড হোলস আর দ্য টু ব্লিডিং উন্ড কজড বাই টু বুলেটস। দুটো বুলেট, গুলির দ্বারা আহত হয়েছে, এই দুটো বুলেট তাকে ছিদ্র করে দিয়েছে তার এক পাশে। কোশ্চেন নাম্বার 6, হোয়াট ইজ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি অ্যাবাউট? অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতাটা কি সম্পর্কে? দ্য পোয়েম ইজ অ্যাবাউট ওয়ার, যুদ্ধ সম্পর্কে, অ্যান্ড দ্য ডেথ অফ অ্যান ইনোসেন্ট ইয়ং সোলজার, আর এক অসহায় তরুণ সৈনিকের মৃত্যু সম্পর্কে বলা আছে। কোশ্চেন নাম্বার 7, হোয়াট ডু দ্য সান রেজ ডু? সূর্যের আলো কি করে? দি সান রেজ ফিল দ্য হলো স্পেস অফ দি ভ্যালি। উপত্যকার যে শূন্য স্থান আছে সেটাকে পূর্ণ করে দেয় সূর্যের আলো। উইথ ইটস ব্রাইট লাইট, তার উজ্জ্বল কিরণের সাথে। কোশ্চেন নাম্বার 8, হু লাইজ অন দ্য ভ্যালি? ভ্যালিতে কে শুয়ে আছে? এ ভেরি ইয়ং উন্ডেড সোলজার লাইজ অন দ্য ভ্যালি। এই ভ্যালিতে শুয়ে আছে একজন আহত সৈনিক। Question number 9, why can't the humming insects disturb the sleep of the soldier? কেন এই গুনগুন করা কীট পতঙ্গরা এদের ডিস্টার্ব করা উচিত নয় এই সোলজারকে? বিকজ দি সোলজার ইজ নট অ্যালিভ, কারণ হচ্ছে যে সৈনিকটা জীবন্ত, বেঁচে নাই। হি ইজ ডেড, সে মারা গেছে। কোশ্চেন নাম্বার 10, হাউ ইজ দি ব্রুটালিটি অফ ওয়ার এক্সপ্রেসড ইন দ্য পোয়েম? এখানে কিরকম নিষ্ঠুর পরিণামের ব্যাখ্যা করেছে এই যুদ্ধের, এই কবিতাটাতে? ইট ইজ এক্সপ্রেসড ইন ডেসক্রাইবিং দ্য বুলেট উন্ডস অ্যাজ টু রেড হোলস। এখানে প্রকাশ করেছে, বর্ণনা করেছে দুটো বুলেটের ক্ষত, যা দুটো লাল ছিদ্র সৃষ্টি করেছে। কোশ্চেন নাম্বার 11, হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস। তার হাসিটা শিশুর মতো। হুজ স্মাইল ইজ কম্পেয়ার্ড টু দি স্মাইল অফ অ্যান ইনফ্যান্ট। এখানে কার হাসির তুলনা করেছে একজন শিশুর সাথে? দ্য ইয়ং ইনোসেন্ট সোলজার্স স্মাইল ইজ, তারপরে যা আছে প্রশ্নে লিখতে হবে, ইজ কম্পেয়ার্ড টু দি স্মাইল অফ অ্যান ইনফ্যান্ট। এখানে ডট ডট দিয়ে দিয়েছি, অর্থাৎ কোশ্চেনের যেটা লাইন আছে সেটা লিখে দেবে। কোশ্চেন নাম্বার 12, হি স্লিপস অ্যাট পিস। সে শুয়ে আছে শান্তিতে। হোয়াই ডাজ দ্য সোলজার লাই ইন পিস? কেন শান্তিতে শুয়ে আছে সৈনিক? দি সোলজার লাইজ ইন পিস, সৈনিক শুয়ে আছে শান্তিতে, অ্যাজ হি হ্যাজ নো মোর টেনশন অফ ওয়ার, আর তার যুদ্ধের কোনো টেনশন নাই, তাই কবি বলেছে যে সে শান্তিতে শুয়ে আছে। কোশ্চেন নাম্বার 13, হি মে ক্যাচ কোল্ড, তার ঠান্ডা লেগে যেতে পারে। হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু সে হিয়ার? এখানে কবি কি বলতে চেয়েছে? হিয়ার দ্য পোয়েট ওয়ান্টস টু সে আইরনিক্যালি, বিদ্রুপাত্মক ভাবে বলেছে, দ্যাট নেচার উইল নট বি এবল টু মেনটেন দ্য নর্মাল বডি টেম্পারেচার অফ দ্য সোলজার অ্যাজ হি ইজ ডেড। কারণ প্রকৃতির পক্ষে আর সম্ভব হচ্ছে না যে স্বাভাবিক তাপমাত্রা রাখতে এই সৈনিকটা, কারণ
সে মৃত। কোশ্চেন নাম্বার 14, হোয়াট ডাজ দি এক্সপ্রেশন হেভি আন্ডারগ্রোথ সাজেস্ট? এই হেভি আন্ডারগ্রোথ কথাটা যে বলেছে সেটাকে কি বলতে চেয়েছে, এর অর্থ কি? দি এক্সপ্রেশন হেভি আন্ডারগ্রোথ, এটা সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে রাখতে হবে, কোশ্চেনেও থাকবে দেখবে, রেফার্স টু দ্য বুশেস অ্যান্ড প্ল্যান্টস অ্যামাং হুইচ দি সোলজার লাইন্স ডেড। এখানে সেই ঝোপ এবং গাছগুলোর কথা বলেছে যার মধ্যে এই সৈনিক মৃত অবস্থায় শুয়ে আছে। কোশ্চেন নাম্বার 15, হাউ মেনি লাইন্স অ্যান্ড ডিভিশনস আর দেয়ার ইন দ্য পোয়েম? এখানে কতগুলো লাইন এবং ভাগ আছে? অ্যাজ এ সোনেট, চতুর্দশপদী কবিতাকে সোনেট বলে। দ্য পোয়েম হ্যাজ 14 লাইন্স ডিভাইডেড ইন্টু 4 পার্টস। এটি 4টা অংশে ভাগ করা আছে। তোমাদের এই কোশ্চেনগুলো, 1 মার্কের কোশ্চেনগুলো ফাইনাল এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট আছে। আর তোমরা এই কটা কোশ্চেন করে যেতে গেলে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে আর কোনো চিন্তা নাই। অন্যদিকে আমার এই চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, যাতে এই ধরনের ভিডিও তোমরা আরও পাবে। আর এতে তোমাদেরও সুবিধা হবে, অনেক অনেক সুবিধা হবে। আর সাথে সাথে তোমরা লাইক এবং শেয়ার করতে ভুলবে না। কোনো রকম যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো, আমি অবশ্যই তার উত্তর দিয়ে দিব। ধন্যবাদ।